আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, যদি অলরেডি 2 দিন চলে গেছে। যাই হোক, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিসমত আল্লাহর হাতে, দেখা যাক। সো আজকে আমরা কাজ, শক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা করব। যত এমসিকিউ ট্রিক্সগুলো আমরা যতগুলো সম্ভব কভার করতে পারি আমরা এই ক্লাসে কভার করব। তো আসো আমরা শুরু করি। দেখো, প্রথমত এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো মানে বিশাল আলোচনা করার মতো কিছুই নাই। কাজের একক হচ্ছে জুল, শক্তি আর কাজ মূলত একই জিনিস। আর শক্তির আরেকটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। মোর স্পেসিফিক্যালি দেখবা কিন্তু এই ইলেকট্রন ভোল্টটাই কিন্তু আসে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটার মাত্রা হচ্ছে ml² T−2। আর এইটাও তোমরা বিশেষ করে পড়ে রাখবা, তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। এটা কিন্তু প্রায় অনেকগুলো এমসিকিউতে আসতে দেখছি, অনেক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। সো এটাও খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0। এখন এটা কীভাবে হয়েছে এটা বোঝার জন্য আগে নিচের দুইটা পার্ট আমরা দেখে নিই। প্রথমত W=F.S, তার মানে কি, কাজ একটা স্কেলার রাশি, বল এবং সরণের ক্রস ডট গুণফল, ঠিক আছে। ডট গুণফল তাহলে কী হবে, F.S কী হবে, Fs cos θ। এটা আমরা ভেক্টরের বেসিক সূত্র থেকে জানি। এখন cos θ মানের উপর কাজ ধনাত্মক, ঋণাত্মক এবং 0 হতে পারে। দেখো, কাজের মান যখন 0 সমান হয় এবং তার থেকে বড় হয় কিন্তু 90 ছোট হয়। কি বলছি, 90 ছোট, 90 সমান না। 0 থেকে বড় কিন্তু 90 ছোট, ততক্ষণ পর্যন্ত কাজের মান পজিটিভ। কাজের মান নেগেটিভ হবে কখন, যখন 90 সমান না, 90 থেকে বড়, 90 থেকে বড় হবে এবং 180 ডিগ্রি ছোট বা সমান হবে, ততক্ষণ পর্যন্ত কাজের মান কি, ঋণাত্মক। আর থিটা যখন 90 ডিগ্রি হয় তখন cos 90-র মান 0, তখন কি, কাজের মানও 0। এবার আসো, কেন কেন্দ্রমুখী বলের মান 0, এটা একটা উদাহরণ দিই। ধরো আমরা এখানে একটা কি নিলাম, এটার ধরো আমরা পৃথিবী কনসিডার করলাম। এরপরে ধরো এই যে কেন্দ্রমুখী বলটা কি হইতেছে, সরি আরেক পেটটা এখানেই, এই যে মানে এটা একটু উপরে থাকার কথা, বাট এনিওয়েজ, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে পৃথিবী পৃষ্ঠের সাথে কেন্দ্রমুখী বলটা কী করে, সবসময় তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, ঠিক আছে। সবসময় কী করে, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, যার ফলে কি থিটার মান হয়ে যাইতেছে 90 ডিগ্রি। এই কারণে Fs cos θ, cos 90 ডিগ্রি মান কত আসতেছে, cos 90 ডিগ্রি মান আসতেছে 0। এই কারণে কেন্দ্রমুখী বলে কৃত কাজ কি আসে, সবসময় 0 আসে, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি আলোচনা করার মতো কিছু নেই। এবার আসো, বলছে যে শক্তির মাত্রা কি হবে। একটু আগে আমরা দেখছি শক্তির মাত্রা কি, ml² T−2। এই যে এখানে ml² T−2, তাহলে আমার আনসার কি হবে, আনসার হবে ডি, ml² T−2। এখন বলছে বল, সরণ এবং কাজের সম্পর্ক কি। আমরা একটু আগে কি দেখছি, বল এবং সরণ আর কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে W=F×S আর W=F.S, মানে কি, Fs cos θ। এখানে দেখো, এতে দেওয়া আছে W=F.S, সিতে দেওয়া আছে W=F×S। আমরা তো জানি এটা হবেই না, এটা বাদ। আবার বিতে দেখো বলছে কি, W=Fs cos θ, এইটাও সঠিক, এটাও সঠিক। এখন দেখো ডিতে বলছে কি, এ ও বি উভয়, তার মানে দুইটাই সঠিক। আবার আনসার কি, ডি। ওকে, এবার আসো, বলছে কি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। একটু আগে জেনে আসছি Fs cos 90, ওই যে পৃথিবীর পৃষ্ঠের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তার মানে কি, কাজ 0। আনসার কি, এ। আচ্ছা, এবার দেখো বলছে একটি কণার উপর F ভেক্টর tan I + tan J + tan K নিউটন বল প্রয়োগ করলে কণাটির সরণ হয় আর 2I 2J - 2K মিটার। বল কর্তৃক সম্পাদিত কাজ কত হবে। এটাও খুবই সিম্পল। আমরা কি জানি, একটু আগে জানছি কাজ, বল এবং সরণের সম্পর্ক কী ছিল, সেটা W=F.S, ঠিক আছে। আমরা কি পাইছি দেখো তো, F এর মান পাইছিলাম tan I + tan J
প্লাস কি 10k, ঠিক আছে। এরপর ডট কি হবে, ডট হবে 2i প্লাস 2j এবং কি প্লাস 2k ক্যাপ। ওকে, সরি, এটা -2k ক্যাপ হওয়ার কথা ছিল, -2k ক্যাপ, ঠিক আছে। এখন আমরা সুন্দর মতো ডট গুণফল করে ফেলি। 10i 2i ডট গুণ করলে কত আসে 20, এরপরে প্লাস 10j প্লাস আর হচ্ছে 2j ডট গুণ করলে আসে 20, 10k আর -2k ডট গুণ করলে কত আসে 20 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কাটা, আনসার কত 20। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কত বলো তো? উত্তর হচ্ছে 20 জুল, এই যে এ নাম্বারে 20 জুল, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন বলছে কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি সমুদ্রতীরে চললে ব্যক্তির কি পরিমাণ কাজ করবে? দেখো ব্যক্তি কী করছে, এই যে ধরো এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কি ঘর্ষণবিহীন একটা তল, ঠিক আছে। থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করা, বলছে ঘর্ষণবিহীন তল, তলটা কি এই যে ঘর্ষণবিহীন তল এটা বুঝেছে। যদি বলতো শুধু 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তলের কথা বলতো না, তখন কি এইচ মান 5 হয়ে যেত, কিন্তু এখন আমরা এটাকে এইচের মান এটাকে আমরা কিন্তু 5 বলতে পারবো না, ঠিক আছে। আমরা কোনটাকে 5 বলবো? এই যে এইটাকে আমরা 5 বলবো। উল্টা আমাদেরকে এইচের মান বাইর করতে হবে। কীভাবে বাইর করবো? আগে দেখো আমার কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া ছিল 100 নিউটন, সেটা হচ্ছে আমার এফের মান। ডাব্লিউ কি জানি আমরা, এফ এস কস থিটা, ঠিক আছে। এখন একটা কাহিনী হয়ে গেছে যে এখানে তো আমি কস থিটাটা ইউজ করতে পারবো না। কেন? কারণ দেখো এখানে যদি তুমি এটা সমকোণী ত্রিভুজ মনে করো, এটা তো অতিভুজ, এটা আমার কি লম্বের মান। এখন অতিভুজ আর লম্বের সম্পর্ক আর মানে দুইটা বাহু আর একটা কোণ থাকলে এখানে তো আমরা ওই সাইন কস অথবা ট্যানের রুলটা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে তো ভূমির মান দেওয়া নাই, দেওয়া আছে কি লম্ব আর অতিভুজের মান। তাই আমরা কস থিটার মান বের করতে পারবো না এই যে এইচের মানটা বের করার জন্য। এখন আমরা কি করবো, এই যে মানটা বের করবো সাইনের মাধ্যমে। কীভাবে? দেখো এই যে এটা সরি এটা এস না, এটা এখানে এইচ হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই কি অতিভুজ। দেখো এখানে থিটার মান আমি 30 পাইছি, তাহলে সাইন কি হবে, সাইন 30 ডিগ্রি। ওকে, সরি এটা একটু অন্য পাশে নিয়ে যাই। ওকে, আসো তাহলে আমি লম্বর মান কত পাইছি, লম্ব পাইছিল এইচ আর অতিভুজ পাইছি হচ্ছে 5। সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে এইচ বাই 5 ইজ ইকুয়াল টু হাফ। সুতরাং এইচের মান কত পাইতেছি 5 বাই হলো 2, ঠিক আছে। এতটুকু ঠিক আছে, 5/2 মিটার পাইতেছি। আচ্ছা এবার আমি কি করবো, ডাইরেক্ট এবার আমরা ডাব্লিউর মানটা বের করে ফেলতে পারবো। দেখো হ্যাঁ এদিকে লিখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এর মান আমরা কত পাইছি 100 নিউটন, আর এইচ এর মান কত পাইছি আমরা, সরি এইচ এর মান পাইছি আমরা 5/2। 100কে 2 দ্বারা ভাগ দাও 50, 5 5 25 আর 0 কত 250 জুল। এটা হচ্ছে আমার আনসার। তাহলে কোনটা আনসার, এই যে এ, এটা হচ্ছে আমার আনসার। এখন বলছে 1 জুল গতিশক্তির কোন বস্তু গতির বিপরীতে 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি কত দূর অগ্রসর হবে। এখন গতিশক্তি আর এটা আমরা কাজ কনসিডার করতে পারবো, কারণ এখানে জুল দেওয়া আছে। জুল কিসের মান, কাজের মান। তো দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এখন ডাব্লিউ আমরা কত পেয়েছি 1 জুল, হ্যাঁ। তারপর এখানে
বলের মান কত পাইছি 1 নিউটন, এই যে 1, আর বাকি আছে কি এস। সুতরাং আমার তো এটাই বাইর করতে বলছে না যে কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে, তার মানে কি এটা সরণ চাইছে। তাহলে আমরা সরণের মান বের করে ফেলি। সরণ আসে কত 1, এই সরণ আসে আমার 1, মানে 1 মিটার আর কি। ঠিক আছে, আমার আনসার কী হবে এই যে 1 মিটার। ঠিক আছে, ওকে। এখন দেখো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা তোমরা সবাই পড়ে আসছো। কে ইজ ইকুয়াল টু p²/2m। এখানে পি হচ্ছে ভরবেগের মান, এম হচ্ছে ভর, আর কে হচ্ছে কি গতিশক্তি। এখন এই সূত্রটা বা এই সমীকরণের আলোকে আমরা কী করবো, কয়েকটা প্রশ্ন সলভ করব। দেখো এখানে বলছে কি কোনো বস্তুর ভর 4 গুণ করা হলে তার গতিশক্তি কত গুণ হবে। আচ্ছা দেখো, এটা যদিও এই সূত্রের আন্ডারে পড়ে না, এটা আরও সহজভাবে করা যায়। দেখো আমরা কি জানি, কে ইজ ইকুয়াল টু হাফ mv²। তাহলে সব কিছু এইটা ভি আমি তো কনস্ট্যান্ট রাখবো। দেখো এখানে কি শুধু আমার চেঞ্জ হয়েছে কি ভর, অন্য কিছু তো আর চেঞ্জ হয় নাই। তাহলে আমি কি বলতে পারি, আমার শুধু চেঞ্জ হইতেছে কি আমার ভরের মান। ঠিক আছে না? তাহলে আমরা কি বলতে পারতেছি, ই ইজ প্রপোর্শনাল টু এম। সব কিছু যদি কনস্ট্যান্ট রাখি, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে আমার চেঞ্জ হইতেছে কি এম। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু এম। তাহলে ই বাড়লে এমও কি বাড়তেছে, ই কমলে এমও কি কমতেছে। এতটুকু তো ক্লিয়ার। তাহলে অন্য কিছু তো আমার চেঞ্জ করা লাগতেছে না। তাহলে দেখো আমার এখানে কি বলছে, ভরের গুণ 4, ভর 4 গুণ করছে। তাহলে সিম্পল, তুমি ধরো প্রাথমিক অবস্থায় আমার ভর যদি এম থাকে, তাহলে পরিবর্তিত অবস্থায় আমার এম কত 4m। তাহলে জাস্ট আমরা এটা কী করবো, m1-এর জন্য ই হইতেছে কত কে1। ঠিক আছে, আর m2-এর ক্ষেত্রে কে কি আসতেছে কে2। এখন আমরা সব কিছু কনস্ট্যান্টগুলো তো এত বারবার মানে দীর্ঘায়িত এত বড় করে লেখা দীর্ঘায়িত করার দরকার নেই। তো জাস্ট কাটাকাটি করে যেগুলো চেঞ্জ হইতেছে জাস্ট ওইগুলোর মধ্যে অনুপাত করে দিলে তো আমার চলে। তাহলে কি হয় দেখো, কে2 ডিভাইডেড বাই কে1 ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই m1। এখন এটা সমান সমান কি আসতেছে 4m বাই m, m কাটা, আর সরি এটা কে1 হওয়ার কথা। ওকে, তো ঠিক আছে। তাহলে আমার কে2 কে হইতেছে, কে2 হচ্ছে কে1 এর কত 4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে ভর 4 গুণ হলে নতুন গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ হবে 4 গুণ। শেষ। তাহলে আনসার কি খ 4 গুণ। এবার দেখো বলছে রৈখিক ভরবেগ যদি আমি 60% বৃদ্ধি করি তাহলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। দেখো এখন আসে আমরা ওই সূত্রটার ব্যবহার। দেখো বলছে আমরা তো এটা জানি যে p² ইজ ইকুয়াল টু p²/2m। এখন আমার এখানে কি কি চেঞ্জ হইতেছে, রৈখিক ভরবেগ আর গতিশক্তি। এখানে তো আমার এম এর কোনো কাজ নাই, ঠিক না? তা আমি এমটাকে কনস্ট্যান্ট ধরে জাস্ট চেঞ্জ করবো কোন দুটাকে, কে আর p²কে। তাহলে আমি এটা বলতে পারি না যে কে ইজ প্রপোর্শনেট টু p²। এখন দেখো যদি কের মান বৃদ্ধি পায় তাহলে p² মানও বৃদ্ধি পাবে। আবার দেখো কের মান যদি হ্রাস পায় p² মানও হ্রাস পাবে। এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমার কি বলছে, প্রাথমিক অবস্থায় যদি আমার রৈখিক ভরবেগ যদি 100% হয়, পরবর্তীতে আমি দ্বিতীয় ক্ষেত্রে কী করি 60% বাড়াই। এখন এই 60% বাড়াইলে কি 100-র সাথে 60% গুণ হবে না যোগ হবে? একটু চিন্তা করো, ভিডিওটা পজ করে চিন্তা করো। আচ্ছা যদি চিন্তা করে সারছো আমার সাথে মিলাও, যদি 100-র সাথে তুমি 60 যোগ করা মনে মনে তুমি চিন্তা করো তাহলে তুমি সঠিক। কারণ এখানে বলছে বাড়ছে, বাড়া মানে শুধু বৃদ্ধি, যোগ। যদি বলছে 60% গুণ বৃদ্ধি হতো তাহলে 60% ইন্টু 100% ওইটা আলাদা জিনিস। বাট এখানে কী হয়েছে 100-র সাথে 60% বৃদ্ধি মানে জাস্ট যোগ হয়েছে। তাহলে আমি এটা বলতে পারি না যে প্রাথমিক ক্ষেত্রে p1 যদি 100% অফ p হয় তাহলে p2 পরিবর্তিত অবস্থায় কী হবে 160% অফ p।
ঠিক আছে? তাহলে এবার 100%টাকে তুমি নর্মালি ফ্র্যাকশনে মানে দশমিক সংখ্যায় নিয়ে আসো, সেটা হবে কি 1p, আর এটা কি হবে 160কে 100 দ্বারা ভাগ করো, কত আসে? 160কে 100 দ্বারা ভাগ করলে আসবে কত? 1.6 অফ পি। ঠিক আছে? তাহলে আমার p1 এর মান কত? 1p, p2 এর মান হচ্ছে 1.6p, এই যে 1.6p। এখন দেখো আমরা এই দুটোকে তুলনা করি। p1 এর ক্ষেত্রে আমার কে কত আসবে? কে 1, ঠিক আছে? আর p2 ক্ষেত্রে আমার কে কি আসবে? কে 2। তাহলে আমি কি করবো? পরিবর্তিত অবস্থায় গতিশক্তির মান বের করবো না? তাহলে আমার অনুপাতে আগে ধরতে হবে কে 2কে, ঠিক আছে? কে 2 বাই কে 1 ইজ ইকুয়াল টু p2 বাই p1। যেহেতু এটারও স্কোয়ার এত কাহিনী না করে দুইটার উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারতাছি, ঠিক না? কারণ দুইটাই তো ওভারঅল আমার রুট করতে হবে। আচ্ছা দেখো, তাহলে হ্যাঁ, এই যে দেখো এখানে লিখতে পারতেছি না আমরা যে কে 2 বাই কে 1 ইজ ইকুয়াল টু 1.6 স্কোয়ার বাই 1, কারণ 1 স্কোয়ার করলে তো 1 হয়, আর আমরা p2 কি পাইছি? 1.6 অফ p, আর এখানে p তো p স্কোয়ার, আবার এটাও কি, ওইটাও p স্কোয়ার। তাহলে এই p স্কোয়ার কাটা, এই যে দেখো এই যে এখানে p2 ছিল 1.6p, p1 ছিল 1p। এখন দুইটারে তোমার স্কোয়ার করতে হবে, তাহলে p স্কোয়ার আসছে, এই p স্কোয়ার এই কাটা। ওকে, এবার আমরা 1.6 স্কোয়ার করি। দেখো 16 যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে? 256। এখন দেখো 16 এখানে এক ঘর ডাইন বাম পাশ থেকে এক ঘর ডাইনে দশমিক আসছে, তাহলে বর্গ করলেও এটার এক ঘর ডান পাশে কি আসবে? দশমিক আসবে। এই যে কি হইতেছে, এই যে এক ঘর বামও কি আসবে? দশমিক আসবে। তাহলে আমি এটা লিখতে পারতেছি না যে 2.56 অফ কে 1 ইজ ইকুয়াল টু কে 2, মানে আমি একবারে সব মানে আনসারটা লেখা ফেলছি আর কি। তাহলে কে 2 মান কত আসতেছে? 2.56 অফ কে 1। এখন দেখো আমরা বলছে গতিশক্তি কত বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পাওয়া মানে কি আমার কে 2 এর মান, নাকি আরও কাজ বাকি আছে? দেখো বৃদ্ধি পাইছে মানে কি, মানে বর্তমানে যেটা পাইছি পূর্বের সাথে কতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে কি পার্থক্য। তাহলে ডেল কে এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে ডেল কে কি আসে? দেখো কে 2 মাইনাস কে 1, তাহলে কত আসতেছে? কে 2 পাইছিলাম আমি কত? 2.56 মাইনাস কত? 1.00 মানে তো 1, ওই যে দশমিকটা মিলানোর জন্য দিছি আর কি। তাহলে এটা থেকে একবার দাও, কত আসে? 1.56 রে এখন আমি আবার দশমিকে কনভার্ট করবো, 100 দিয়ে গুণ করলে কত আসে? 156%। এই তো শেষ। তাহলে আমার দেখো 156% কোথায় আসছে? এই যে এদিকে, এটাই আমার আনসার। ওকে, আচ্ছা এবার আসো সেম আর একটা প্রশ্ন। ওইখানে কি ভরবেগ বৃদ্ধি হয়েছে না? ওখানে কি ছিল? গতিশক্তি বৃদ্ধি কত হয়েছে? এখানে জাস্ট গতিশক্তির জায়গায় আমার কি করবে? ভরবেগ বাড়বে। দেখো বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ওই বস্তুর ভরবেগ কত বাড়বে। দেখো এখানে গতিশক্তি বৃদ্ধি করছে। ওকে, আমরা কি জানি? কে ইজ প্রপোর্শনেট টু পি স্কোয়ার। কেন? কারণ অন্য কিছু তো আমি বাড়াইনি, শুধু এই দুইটার মধ্যে আমার কাজ। তাহলে এটা সমানুপাতিক পি স্কোয়ার, আগের স্লাইড থেকে দেখছি। তাহলে এখন আমার কি বৃদ্ধি হয়েছে? গতিশক্তি। খেয়াল করো, প্রাথমিকভাবে যদি কে 1 আমার 100% অফ হয়, যেহেতু আমার এর মান সরাসরি জানা নেই, তাই দুইটাকে কমন ফ্যাক্টর হিসেবে কাটাকাটি করার জন্য আমি এটাকে ধরছি। তাহলে কে 1 যদি 100% অফ হয়,
তাহলে আমার কে টু কত হবে? এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে দেখো তো, 300% বৃদ্ধি করা হয়েছে। 300% বৃদ্ধি করা মানে কি 100 সাথে 300% যোগ। ওকে, তাহলে এত পার্সেন্ট অফ তাহলে আমার টোটাল কত পার্সেন্ট আছে? 400% ঠিক আছে। এখন 100%-এ দশমিকে নিয়ে আসো 1 ঠিক আছে, আর 400%-এ দশমিকে নিয়ে আসো 4 এখন এটা আমরা কি করবো? আমরা দ্বিতীয় ভরবেগ বলছে উক্ত ভরবেগ বাড়বে, তার মানে আগে দ্বিতীয় ভরবেগটা বের করবো, এটা প্রথম ভরবেগের সাথে তুলনায় কত, তারপর দুইটা কি করবো? পার্থক্য করে দেবো, সহজ জিনিস। তো আসো কি হয়, কে 2 বাই কে 1 ইজ ইকুয়াল টু কত? P2 বাই P1 হোল স্কোয়ার। এখন আসো কে2 আমি পাইছি কত? 4 ডিভাইডেড বাই কত? কাটা, এটা কি P2 বাই P1 হোল স্কোয়ার। এবার আসো পুরোটা রুট করে ফেলে কত আসে? 2 আসে কত? P2 বাই P1। এখন এই P1টা এই পাশে চলে যাবে, ঠিক আছে না? এই P1টা এই পাশে চলে যাবে, তাহলে আসে কি P1 হচ্ছে, সরি এখানে তো টা কাটার কথা ছিল, তাহলে এটা কি আসে 2P1, মানে বর্তমানে যে নতুন P2 সেটা হচ্ছে পূর্বের P1-এর দ্বিগুণ। এখন বলছে কি ভরবেগ কতটুকু বাড়ছে? তো সিম্পল, আমরা কি করবো এখন? পার্থক্য করে দেবো, পার্থক্য P2 মাইনাস P1 2P1। এখন P1-এর মান আমরা কত পেয়েছিলাম? দেখো P1-এর মান আমরা ধরছিলাম হলো P1-এর মান তোমরা ধরি নি, ধরো P1-এর মান আমরা P ধরি, ঠিক আছে? P1-এর মান P ধরলে তাহলে এটার মান যেহেতু 2P1, তাহলে 2P1-এর মান আসে কত? 2P, ঠিক আছে? আর P1-এর মান তো আমরা পাইছি কত? P, ঠিক আছে? তাহলে এই যে 2P মাইনাস P আর মানে কি P, আর P মানে হচ্ছে 100% অফ P। তাহলে মানে কি আমার টোটাল বৃদ্ধি পাইছে কতটুকু? আস্তে একটা P জাস্ট বৃদ্ধি পাইছে, দ্যাট মিনস শুধু 100% বৃদ্ধি পাইছে। তাহলে আমার আনসার কি হবে? 100%, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসার। এবার দেখো বলছে m ভরের একটি বস্তু গতি শক্তিতে চলছে, এর রৈখিক ভরবেগ কত? একদম ইজি। দেখো আমরা কি জানি? ইজ ইকুয়াল টু P² বাই 2m, P² বাই 2m। এখন আমার কি বের করতে বলছে? আমার বের করতে বলছে রৈখিক ভরবেগ, তারপরে আমি P এর মানটা সিঙ্গেল বের করবো, তাহলে P² ইজ ইকুয়াল টু 2m দিতে পারি না? এখন এটা রুট করে দিলে তো আমি রৈখিক ভরবেগের মান পাইতেছি, সেটা হচ্ছে কি 2me। এটাই তো আমার রৈখিক ভরবেগের মান, তো এটাই হচ্ছে আমার আনসার। দেখো তো এটা অপশনে কোথাও আছে কিনা? হয়ে গেল, হ্যাঁ এই যে m ভরবেগের গতিশক্তি, এই যে বি নাম্বারে বি, ঠিক আছে? আমার সঠিক উত্তর হচ্ছে বি। ওকে, এবার দেখো এখানে বলছে 40 নিউটনের ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কাজের পরিমাণ কত? আচ্ছা এটা একটু বুঝো, একদম সোজা জিনিস। এটা হচ্ছে একটা মেঝে, তারপরে ধরো এখন আমি একটা বস্তু নিলাম, এই বস্তুটা, হ্যাঁ এদিকে নিলাম, তাহলে একটু ছোটো করে ফেল, কি বলো? হ্যাঁ আচ্ছা, তো এই বস্তুটারে আমি কি করছি? 2 সেকেন্ড ধরে 2 মিটার এটারে কি করছি? ধরে রাখছি আমি। এটা কি করছি? 2 সেকেন্ড ধরে এই একই বস্তুটাকে আমি কি করছি? 2 মিটার, এই যে 2 মিটার উচ্চতায় ধরে রাখছি। কতক্ষণ ধরে? 2 সেকেন্ড ধরে, ঠিক আছে? এখন বলো ভূমির সাথে তুলনা করলে এখানে কোনো কি আমার আনুভূমিক সরণ ঘটতেছে? এখানে আমার আনুভূমিক সরণ ঘটে নাই, তাহলে এস এর মান তো আমি 0 পাইতেছি। এখন দেখো আমরা কাজের সূত্র কি জানি? W ইকুয়াল টু FS, ঠিক আছে? এখন এফ এর মান যেটাই হোক না কেন, এস এর মান আমি কি পাইছি? 0। এই যে এখানে যেহেতু আনুভূমিক সরণ হয় নাই, তার মানে কি এস এর মান 0, তাহলে F ইন্টু 0 মানে কি? জাস্ট 0, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে আমার আনসার কি হবে? 0। এটাকে অনেকে মানে মুখস্থ করে ফেলতে পারে, কিন্তু যুক্তি দেখাইছি আর কি কেন 0 হয়েছে।
এই যে এটার মান কী হবে 0। ওকে, এবার আসি পরবর্তী আরেকটা কনসেপ্ট, যেটা হচ্ছে শক্তি। অনন্ত জলিল স্টাইল, শক্তি দা পাওয়ার। শক্তি দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তির মান আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু mgh, আর গতিশক্তি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী, সূত্র বলছি সরি, শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী আমরা জানি কৃত কাজের মান হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। এটা তো তোমরা এসএসসি থেকে জানতেছো, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল অফ ইকে। এখন ধরো যদি আমি বলি আমি প্রাথমিক অবস্থায় v1 বেগে ছিলাম, বর্তমান বেগে আসছি v2-তে। এখন প্রাথমিক অবস্থায় আমার v1 বেগে যদি গতিশক্তি mv1 স্কোয়ার হয়, তাহলে বর্তমান অবস্থায় আমার গতিশক্তি কী হবে, হাফ ইন্টু mv স্কোয়ার হবে। এখন এটার কমন নিলে তো আমরা এটাই পেতেছি, হাফ ইন্টু m v2 স্কোয়ার মাইনাস কি v1 স্কোয়ার। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হওয়ার কথা না, এটা v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ঠিক আছে, এটা হওয়ার কথা। ওকে, তাহলে আমি পাইতেছি কি এটা। আসো এখন আমরা কি করবো, আর একটা কনসেপ্ট শিখবো। আচ্ছা, এটা শেখার আগে এটার উপর একটা মনে ম্যাথ আছে, এটা সলভ করে ফেলি, তারপর এটা পড়বো। দেখো বলছে, এই যে 2 নম্বর প্রশ্নটা, এখানে দেখো 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো স্থানে সর্বশেষ 10 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায়। শুরু হতে শেষ পর্যন্ত বস্তু দ্বারা কৃত কাজ কত? সিম্পল, দেখো এখানে স্থির অবস্থা মানে কি v1 0, সর্বশেষ অবস্থায় v2 মানে কি 10 মিটার পার সেকেন্ড। ওকে, এতটুকু তো ঠিক আছে। এখন বলছে কৃত কাজ কত, আমরা তো জানি কৃত কাজ মানে কি গতিশক্তির পরিবর্তন। v1 আছে, v2 আছে, আর m দেওয়া আছে 10 কেজি। এর তো বাচ্চারা ম্যাথ, দেখো কেমনে করে। w ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, ডেল অফ ইকে, তাহলে হাফ ইন্টু m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, তাহলে কত আসতেছে, হাফ ইন্টু m এর মান পাইছি 10 কেজি, v2 কত ছিল 10, তার মানে 10 স্কোয়ার, আর v1 কত ছিল 0 স্কোয়ার, তাহলে আমার আলটিমেটলি কত আসতেছে, হাফ ইন্টু 10 ইন্টু 100। ঠিক আছে, এখন এটার অর্ধেক করে ফেলো, কত 5, 5 আর 100 গুণ করলে 500 জুল। ঠিক আছে, এবার দেখো তো আমার অপশানে কি দেওয়া আছে, অপশানে দেওয়া আছে আমার 500 ওয়াট। ঠুস করে অনেকে 500 ওয়াট দিয়ে দিবে, কিন্তু এটা হবে না, কারণ এখানে কি দেওয়া আছে ওয়াট। ওয়াট কি কাজের একক, ওয়াট তো ক্ষমতার একক। এবার দেখো তো 0.5 কিলো জুল দেওয়া আছে, 500 কিলো জুল দেওয়া আছে, 0.5 কিলোওয়াট দেওয়া আছে। এটা তো হবেই না, কারণ কিলোওয়াট তো আর তোমার কাজের একক না। গো আর ঘরের মধ্যে কনফিউশন। দেখো 0.5 কিলো জুল মানে কি, কিলো জুল হচ্ছে 1000 জুলের অর্ধেক। 1000 জুলের অর্ধেক মানে কি, 1000 জুলের অর্ধেক হচ্ছে 500 জুল। তার মানে কি এটার সাথে মিলতেছে না, মিলতেছে নি, তাহলে আমার সঠিক উত্তর কোনটা, গ 0.5 কিলো জুল। ঠিক আছে, আমি এটাকে হাইলাইট করে দিই, এই যে 0.5 কিলো জুল। 500 কিলো জুল মানে কি, 500 তো আছে, আবার 500 সাথে আরও 1000 গুণ, 500 ইন্টু 10⁻3, তাহলে এটা তো আরও অনেক বেশি হয়ে যায়, এটা তো আমার উত্তরে থাকে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নের সলভ শেষ। এবার আমরা ওই আগের কনসেপ্টে ফিরে যাই। দেখো বলছে এইচ উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু n ইন্টু ইপি। মানে বিষয়টা কি, দেখো এটা হলো ভূমি। ঠিক আছে, ধরো এই উচ্চতা থেকে এই যে বল, ঠিক আছে, ধরো এই যে বলটা আমি কি করছি, এই যে ভূমি হতে এতটুকু দূরত্ব হচ্ছে এইচ, এই অবস্থান থেকে আমি মুক্তভাবে বলটা ছেড়ে দিছি। ঠিক আছে, একদম মুক্তভাবে। ওকে, এই মুক্তভাবে ছাড়তে ছাড়তে এমন একটা পয়েন্টে, ফর এক্সাম্পল এই পয়েন্টটা ধরলাম এক্স, এই এক্স পয়েন্টে
ই কে অর্থাৎ গতিশক্তির মান বিভব শক্তির এন গুণ। ফর এক্সাম্পল ধরো বলছে যে গতিশক্তির মান যে বিভব শক্তির 3 গুণ, ঠিক আছে, এখানে এনটা কত 3, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে কথাটা যে এই বিন্দুতে কি গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তখন এই অবস্থায় আমার এক্সের মানটা কত, ভূমি হতে আমার এক্সের মানটা কত, এই মান নির্ণয় করতে হলে আমার এই শর্টকাটটা ইউজ করতে হবে। শর্টকাটটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। এখানে এইচ হচ্ছে একদম টোটাল উচ্চতা, আর এন তো তোমরা একটু আগে দেখছোই, ওই যে এন ইন্টু ইপি থেকে যেটা আমরা পাইছি, আর 1 তো 1, এটা তো নতুন কিছু না, ঠিক আছে। তখন আমরা কি পাবো, যে মানটা পাবো সেটা হচ্ছে এই এক্সের মানটা পাবো, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পরবর্তী এটার অনুযায়ী কনসেপ্টের এই ম্যাথটা করি। এটাই একমাত্র ম্যাথ যেটা আছে। বলছে 30 মিটার উচ্চতা থেকে একটি বলকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বলটির গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এই যে দেখো, এটা আমি কপি করে নিয়ে আসি। এই যে এদিকে দেখো, এখন আমরা এটার থেকে এই কাজটা করি। হ্যাঁ, দেখো এই যে এখানে প্রশ্নে কি বলছে, কত উচ্চতায় যে কোন উচ্চতায় বলটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এখন দেখো এই যে এক্স উচ্চতার মধ্যে গতিশক্তি অর্থাৎ ইকে হচ্ছে ইপির কত এন গুণ, এটা তোমরা সূত্র অনুযায়ী জানি। এখন এখানে ইকে কি ইপির কত গুণ, দ্বিগুণ। তার মানে এখানে গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ, অর্থাৎ এরা বলতে পারি যে গতিশক্তি হচ্ছে কি বিভব শক্তির দ্বিগুণ। তার মানে আমার এন এর মান কত পেতেছি, এন এর মান পেতেছি 2, ঠিক আছে। এখন আসো, তাহলে আমার কি বলছে কোন উচ্চতায়, তার মানে আমার মেন উচ্চতা তো এইচ, এটা জানি, তাহলে আমার কি বের করতে হবে এক্স এর মান। আসো এক্স এর মান বের করি। এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। এইচ এর মান কত পাইছি 30, এন এর মান কত পাইছি 2, 2 প্লাস 1 দ্যাট মিনস 3। আচ্ছা একবারে লেখা পেলি, আর না থাকলে দরকার নেই। 30/3, 3 একে 3, 3 10 30, শেষ। তাহলে আমার উচ্চতা কত 10 মিটার। মানে টোটাল এই যে এই উচ্চতাটা, মানে এই 10 মিটারে টোটাল উচ্চতা তুমি কত পেয়েছিলাম 30 মিটার। এই 30 মিটার থেকে আমি যদি মুক্তভাবে বস্তুটাকে ছাইড়া দিই, ঠিক আছে, ধরো এই যে মুক্তভাবে বস্তুটাকে ছাইড়া দিই, তখন এই যে এক্স মিটার, এই যে এক্স যদি এ মিটার হয়, এই মিটারে গতিশক্তির মানটা বিভব শক্তির কত দ্বিগুণ হয়। আর এই দূরত্বের মানটা কত 10, ভূমি থেকে উচ্চতাটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে। বলছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কত গতিতে গাড়িটি চালালে গতিশক্তি দ্বিগুণ হবে। এখন দেখো এখানে কি প্রাইমারি বেগ দেওয়া আছে আর গতিশক্তির মান দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, গতিশক্তির কনসেপ্টটা ইউজ করবো। দেখো আমরা কি জানি, ই কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটার হাফ mv স্কোয়ার, এটার উপর আমরা কাজ করব। এবার দেখো তো আমার প্রশ্নে কি উপাত্ত দেওয়া আছে। বলছে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হচ্ছে, এটা খেয়াল করে, এটাই আমার একটা বড় ক্লু। তার মানে প্রাথমিক যে গতিশক্তি এটা যদি কে 1 হয়, তাহলে দ্বিতীয় কেটা হচ্ছে কি কে 1-এর দ্বিগুণ, এতটুকু তো শিওর। তাহলে আসো আমরা এটার উপরে ভিত্তি করে কাজটা করি। প্রাথমিকভাবে আমার এটা যদি কে 1 হয়, ঠিক আছে, কে 1 যদি, আচ্ছা এত কাহিনী করার দরকার নেই, প্রাথমিকটা যদি আমার কে 1 হয়, তাহলে আমার কে 2 কি হবে, কে 2 হইতেছে কে 1-এর দ্বিগুণ, এতটুকু শিওর। এখন আমরা সবগুলো ভেঙে ফেলি। দেখো 2 ইন্টু হাফ ইন্টু এম, আচ্ছা কে 1-এর জন্য ভি হবে কি V1, এই V1 স্কোয়ার, আর কে 2-এর জন্য V2 কি হবে V2 স্কোয়ার। এখন দেখো এই যে হাফ কাটা এম কাটা রইল কি
2v1 স্কোয়ার আর হচ্ছে v2 স্কোয়ার। ঠিক আছে, এখন আসো v2 মান আমি কি পেতেছি, v2 মান পেতেছি √2 ইন্টু v1। এবার দেখো v1 এর মান আমরা কত পাইছি, v1 এর মান আমরা পাইছিলাম 10 মিটার পার সেকেন্ড। এই যে এটা 10 মিটার পার সেকেন্ড ছিল না, প্রথমে v1 ছিল। এখন এটার সাথে আমরা কি করে দেবো, জাস্ট √2 গুণ করে দেবো, এই শেষ আমার আনসার বের হয়ে গেছে। এখন √2 মান তো আমরা সবাই জানি কত, 1.41। তাহলে 1.41 সাথে আমি 10 গুণ করি, কত আসে আমার 14.1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আনসার। তাহলে কি আসে, 14.1 কোথায় আছে, এই যে ডি নাম্বারে, এই যে এটাই আমার আনসার। ঠিক আছে, এবার আসো বলছে m ও 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি যদি একই হয় তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত। আচ্ছা, এখানে বলছে দুইটার গতিশক্তি সেম আর এটার রৈখিক ভরবেগের অনুপাত। দেখো এটা ওই গতিশক্তির সূত্র দিয়েও করা যায়, আবার ওই ইকে p²/2m এর সূত্র করা যায়। আমি রেফার করবো ইকে p²/2m এর কাজটা করা। দেখো দুইটারই গতিশক্তি সমান, দ্যাট মিনস ইকে m আর ইকে 4m। ঠিক আছে, দুইটারে কি গতিশক্তি সমান। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমি এটা লিখতে পারতেছি না যে ইকের জন্য ইকে এম ভরের জন্য, তাহলে আমরা এটা বলতে পারতেছি না ইকে এম কি হবে p²/2m। এখানে এই যে এমটা এই ভর এম এ বসে গেছে। ঠিক আছে, আর এখানে কি হবে p²/2 তো আছেই, আর এই এমটা কি ছিল, এটা হয়ে গেছে 4m। বুঝছো কি বলছি, আবার বুঝছো নি, ওই যে আমার এখানে দুইটা ভর ছিল না, m আর 4m। এখানে প্রাথমিকটা ছিল m, এখানে এদিকে বসে গেছে m, আর এটা ছিল ওটার ক্ষেত্রে 4m, তাই এদিকে ওই m এর জায়গায় বসে গেছে কি 4m, আর 2 তো 2 ঠিকই আছে। এখন m এর ক্ষেত্রে যদি p1 হয়, 4m এর জন্য কি হবে p2। তাহলে এই দুই কাটা, এই m কাটা, তাহলে আমার কি থাকে, আমার বাইর করতে বলছে দুইটার রৈখিক ভরবেগের অনুপাত। তাহলে প্রথম ভরবেগ আর দ্বিতীয় ভরবেগের কি করবো, অনুপাত করে ফেলবো, সহজ জিনিস। তাহলে প্রথমটা যদি m হয় তাহলে p1 আর দ্বিতীয়টা কি p2। দুইটার স্কোয়ার আছে, তাহলে এর একসাথে লিখতে পারি। তো কত আসতেছে p1/p2। এটারে তো আমি কি করছি, এ পাশে নিয়ে আসছি। তাহলে আমার কি ভগ্নাংশটা চেঞ্জ হয়েছে, বা ভগ্নাংশটা উল্টেবে না, যেটা যেমনি আছে ঠিক এমনি থাকবে। তাহলে কি থাকতেছে p1/p2 কত থাকতেছে 1/2। কেমনে, এটা স্কোয়ার ছিল, এটাও 4 ছিল, এখন এটারে জাস্ট রুট করে দিছি, কি আসছে 1/2। তাহলে p1 অনুপাত p2 কত আসতেছে 1:2। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমার আনসার কি 1:2 কোথায় আছে, বি নাম্বারে, এটাই আমার আনসার। ঠিক আছে, এখন বলছে গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি কি, এ বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। আচ্ছা, এবার দেখো আমরা একটা জিনিস জানি না, পরাবৃত্তের সমীকরণ কি, x² = 4ay। এতটুকু ঠিক আছে। এখন আসো এটার সাথে আমরা দেখি এটা কোনো মিল আছে কিনা। গতিশক্তি আর কি ভরবেগের সমীকরণ, ইকে = p²/2m। এখন দেখো এই ইকে ইন্টু 2m গুণ করে দিই, তাহলে কি 2 ইকে m আসে, এটা কি p² হতেছে। এখন এটা কোন ফর্মেট আছে দেখো, x² = 4ay। এখন তোমরা যারা এই ম্যাক্সিমাম তো এই পরাবৃত্তের ম্যাথ তো করে আসছো কণিকে, এখন দেখছো এই যে 4-এর মানটা, এটা এর মানের ভিন্নতার কারণে 4-এর চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, এখন কিন্তু ফরম্যাটটা কি স্ট্যান্ডার্ডে থাকে, x² = 4ay, আর এটা কিসের সমান, পরাবৃত্তের সমীকরণ। দ্যাটস ওয়াই আনসার কি সি, পরাবৃত্ত। আচ্ছা দেখো, এবার আসি তক্তা নিয়ে পড়াশোনা। আচ্ছা, প্রথমে আমরা এই জিনিসটা নিয়ে একটু পড়ি। ঠিক আছে, প্রথম অংশটা, হ্যাঁ, এই যে এটা একটি রাইফেলের গুলি
কে সংখ্যক তক্তাকে ভেদ করতে পারে, তবে গুলির বেগ যদি n গুণ করা হয় তাহলে ভেদকৃত তক্তার সংখ্যা কত? আচ্ছা আসো, খুবই সিম্পল। আমরা একটা তক্তা নিই, মানে তক্তার কী করবো, 14 গোষ্ঠী নিয়ে আর কি। আচ্ছা এইটা নিই, দেখো এটারে আমরা কি করলাম, অনেকগুলো তক্তায় পরিণত করবো। কীভাবে? ধরো এইখানে সরি ধরো এখানে n সংখ্যক তক্তা এমনি কি সিরিয়ালে আছে, ঠিক আছে? n সংখ্যক তক্তা সিরিয়ালে আছে। এখন একটা বুলেট, এই বুলেটটা প্রাথমিকভাবে ভি হিসাবে ছিল, ভি ব্যাগে ছিল। এই যে ভি ব্যাগের যে এই বুলেটটা আমি কি করি, একদম নির্দিষ্ট ব্যাগে নিয়ে গেলাম। ধরো এই 3টা কী করলো, ধরো 2টা তক্তা ভেদ করতে পারছে প্রাথমিক ব্যাগ ভি অবস্থায়, ঠিক আছে? এখন আমি কি করছি, এই প্রাথমিক অবস্থায় যে যত সংখ্যক তক্তা ভেদ করতে পারছি তার পরিমাণ মনে করলাম কে। তাহলে আমার যেহেতু এই ব্যাগটা আমি মনে ধরলাম প্রাথমিকভাবে 2টা তক্তা ভাগ করতে পারছি, তাহলে এখানে প্রাথমিক অবস্থায় কে এর মান কত পাইছি? কে এর মান পাইছি 2, ঠিক আছে? এতটুকু বুঝছো? আচ্ছা একটু সাইডে নিয়ে আসি। ওকে, তাহলে আমার কে এর মান কত পাইছি? 2। আচ্ছা এখন আমি যদি এই যে V1-এর ব্যাগটা, এই যে V1-এর ব্যাগটা, আচ্ছা আমরা যদি এই V1-এর ব্যাগটা যদি n গুণ করি, ধরো এটা প্রাথমিক অবস্থায় 2 মিটার পার সেকেন্ড ছিল, পরে আমরা এটা 3 গুণ করলাম 6 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা n এর পরিমাণ কত গুণ করলাম? n গুণ, তার মানে 3 গুণ করলাম। তাহলে তখন আমার আরও কি বেশি ভেদ করবে না? এই বেশি ভেদ করবে, টোটাল কতটা তক্তা ভেদ করবে? এই V1টা যখন আরও পরে বেশি ভেদ করবে, গুলির ব্যাগের মানটা বাড়ালাম আর কি, n গুণ করা হলে, তখন আরও বেশি তক্তা ভেদ করবে না? এই বেশি তক্তা ভেদ করবে কতটুকু? এই যে এটা, ওকে? এখানে এনটা কি, প্রাথমিক অবস্থা থেকে ব্যাগটাকে যত গুণ আমি বৃদ্ধি করছি, আর কে এর মানটা কি, প্রাথমিক অবস্থায় যতগুলা তক্তা ভেদ করছি নর্মাল অবস্থায় আমি ব্যাগ বৃদ্ধি করার ছাড়া প্রথমে, ঠিক আছে? এটা হচ্ছে আমার শর্টকাটটা। তো আসো প্রথম অঙ্কটায় দেখো, একটি রাইফেল একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে একটি রাইফেলের ক্ষেত্রে আমি কে এর মান কত পাইতেছি? কে এর মান পাইছি হচ্ছে 1, ঠিক আছে? এখন গুলির ব্যাগটা যদি আমি দ্বিগুণ করি, তাহলে n যদি আমি 2 করি, তাহলে আমার টোটাল কতগুলো তক্তা ভেদ করতে পারবে? একদম সহজ না? একদম ইজি। আনসার কত? n স্কোয়ার কে। দেখো n স্কোয়ার কত হচ্ছে? 2 স্কোয়ার, আর কে এর মান হচ্ছে 1, দ্যাট মিনস আনসার কত? 1। এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? আচ্ছা এখন ধরো আবার আমরা এই ক্রাইটেরিয়া দেখি। দেখো এখানে এই যে বুলেটটা এত লম্বা একটা তক্তা, এখানে তো মানে ছোট ছোট অনেকগুলো তক্তা ছিল, কিন্তু এখানে খুব বড় একটা লম্বা সরু মানে পুরুত্বের একটা তক্তা। এই তক্তাটা পুরুত্ব হচ্ছে S, ঠিক আছে? এই বুলেটটা যখন তোমার এইখান দিয়ে ভেদ করে যাইয়া ধরো এই S পুরুত্বের মধ্যে X পর্যন্ত ভেদ করছে। তো প্রাথমিক অবস্থায় যেই ব্যাগ নিয়ে যাক না কেন, প্রাথমিক অবস্থায় ধরো n ব্যাগ অবস্থায় যতটুকু x পরিমাণ অংশ ছেদ করছে, কতটুকু দূরত্ব ভেদ করছে, এটার মান হচ্ছে এই x। এটা সচরাচর আসে না, ম্যাক্সিমাম এই অংশটা থেকে ম্যাথ আসে। এখন দেখো x দূরত্ব তো ভেদ করছে, এখন এই x দূরত্ব ভেদ করার পরে ব্যাগ কমে গেছে 1/n অংশ পর্যন্ত। এখন 1/n অংশ কমে যাওয়ার পরে আর কতটুকু, মানে এখান থেকে আর কতটুকু x ভেদ করতে পারে? এই x এর মান হচ্ছে এটা s/n স্কোয়ার মাইনাস 1। এখানে n এর বিষয়টা খেয়াল করতে হবে। যদি আমি বলি ব্যাগটা ধরো 1/4 হয়ে গেছে, তাহলে আমি কি n এর মান 1/1/4 ধরবো? না, 1/1/4 ধরবো না। এখানে কি ধরবো? দেখো এখানে 1/4 কিন্তু 1/n এ হবে, এই 4টা কি হবে? n এর সমান হবে। বুঝতে পারছো? অনেকে কি করবে, পাকনামি করে 1/1/4 দিয়ে দিবে, তাহলে 4 আসবে। তাহলে দেখবা মোট যে ব্যাগটা, এটা যতটুকু হওয়ার কথা ছিল প্রাথমিক ব্যাগের থেকেও বেশি হয়ে গেছে, উল্টা দেখবা তক্তার দূরত্ব বেশি বেড়ে গেছে। তাহলে কি এটা কোনোভাবে জাস্টিফাই হবে? হবে না। তার মানে যদি 1/4 থাকে তাহলে এটা
1/n হবে, তাহলে n এর মান কত হবে? 4 হবে। ঠিক আছে, এই কনফিউশনটা তোমাদের দূর করার জন্য আমি এই পার্টটা করলাম। চলো আসো আমরা এটার উপর একটা প্রশ্ন সলভ করি। একটি রাইফেলের গুলি 5 মিটার একটি তক্তাকে ভেদ করার পর ব্যাগ 1/4 হয়ে যায়। ওই যে দেখো, এটা ছিল পুরা 5 মিটারের পুরুত্ব, এরপরে এটার এক্স দূরত্ব ভেদ করার পরে ব্যাগ হয়ে গেছে 1/4। তার মানে 1/4টা কি হয়ে গেছে আমার 1/n। তাহলে n এর মান কত পাইতেছি? 4। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা কি করবো? n এর মান বসাই দেবো 4, n হয়ে গেছে 4। ঠিক আছে, তাহলে আর কতটুকু দূরত্ব ভেদ করবে? দেখো, s/n স্কোয়ার, সরি হ্যাঁ, n স্কোয়ার -1। এস এর মান কত বেশি? দেখো, টোটাল পুরুত্ব ছিল 5 মিটার, 5 মিটারের তক্তা, তাহলে এ হলো 5। এরপর হচ্ছে 1/4, আমরা n এর মান কত পাইছি? 4। ওই যে ওই টেকনিকটা শিখাই দিছি, তাহলে 4 স্কোয়ার -1, তাহলে 5 কত আসে? 16 - 1, দ্যাট মিনস 15। 5 একে 5, 3 5 15, থাকে কি 1/3। এখন 1/3 এটা কি আসে? এটা আসে তোমার 0.33। এটা একটা আছে, টেকনিক আছে। এখানে 3 বড়, 1 ছোট, হর বড়, লব ছোট, তাই এটার মনে মনে 10 ধরবো, এদিকে 0 দিয়ে দেবো, তারপরে এটা কী করবো? দশমিক করে দেবো, দশমিক, আবার 3 তিরিকা 9, এদিকে 3 তিরিকা 9 করলে আবার বাকি থাকে 1। ওই বারবার এই জিনিসটা কনস্ট্যান্টলি রিপিট হতে থাকবে। দ্যাট মিনস কি 0.33 আসতে থাকবে। তাহলে আমার ফাইনাল উত্তর কি আসার কথা? 0.33। এটাই আমার আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা প্রায় আমাদের শেষের দিকে চলে আসছি। দেখো, একটা ইটকে আমি যখন শোয়ানো অবস্থা থেকে খাড়া অবস্থায় আনছি, এখন এখানে এর আগে তোমার ভারকেন্দ্রের একটা জিনিস একটু বোঝা উচিত। ভারকেন্দ্র হচ্ছে কোনো বস্তুর সমগ্র ভর একটা নির্দিষ্ট কেন্দ্রতে পুঞ্জীভূত, এই বিন্দুটাকে বলা হয় ভারকেন্দ্র। এখানে ইটটা শোয়া অবস্থায় এটা ভারকেন্দ্র এই মাঝখানে, আবার এটা খাড়া অবস্থায় এটার ভারকেন্দ্র হচ্ছে এই জায়গাতে। এখন এই ইটটা শোয়া অবস্থায় এই জিনিসটা হচ্ছে তার দৈর্ঘ্য, এই জায়গাটা, এটা হচ্ছে প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। তখন শোয়ানো অবস্থায় যে তার এই যে দৈর্ঘ্যটা, ঠিক দৈর্ঘ্য ক্ষেত্রে আমি কি এটার অর্ধেক নিব, নাকি যে উচ্চতার অর্ধেক নিব? দেখো, তুমি এখানে সবসময় এই লম্ব হিসাব করবা। দেখো এখানে সি, এটা সি সমান্তরাল, তাহলে তখন শোয়ানো অবস্থায় আমার ভারকেন্দ্র কী থাকবে? c/2, কারণ আমরা সবসময় লম্বের হিসাব করব। ঠিক আছে, লম্বভাবে ভারকেন্দ্রের হিসাব করবা। তাহলে এটা হচ্ছে কি c/2, এটা হচ্ছে শোয়ানো অবস্থায়। এখন শোয়ানো অবস্থা থেকে তারপরে উঠাই নিয়েছি কি খাড়া অবস্থায়। তো খাড়া অবস্থায় লম্বভাবে কি আছে? এই যে এটা এ আছে না, তার মানে কি এইটা হচ্ছে খাড়া অবস্থায়। তো খাড়া অবস্থায় এ এর অর্ধেক কত? a/2। এই যে a/2 দেখতেছো নি, এই যে a/2টা এটা হচ্ছে ভারকেন্দ্র। তাহলে এই ভারকেন্দ্রের পার্থক্যটা হচ্ছে আমার টোটাল এইচের মান, কারণ এই এইচের মানের উপর কি আমার টোটাল ভারটা ডিপেন্ড করতেছে। এরপরে না আমি এমটাতে জাস্টিফাই করতে পারবো। তাহলে কি আসতেছে? শেষে ছিল আমার a/2, এটা হচ্ছে খাড়া অবস্থায় ভারকেন্দ্রের উচ্চতা। তারপরে প্রাথমিকভাবে ছিল c/2, যেটা হচ্ছে শোয়ানো অবস্থায় ভারকেন্দ্রের মান, মানে ভারকেন্দ্রের উচ্চতা। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আমার এইচের মান। তারপর এটার সাথে এম আর জি গুণ করে দেবো, কাজের মান পাই ফেলবো। ঠিক আছে, এবার আসো, অনেকগুলো ইট, ঠিক আছে, এই একটা ভূমির ভিতরে, আচ্ছা এটা বাদ তো, এই যে এখানে ধরো এদিকে একটা ভূমির উপর অনেকগুলো ইট, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা এন সংখ্যক ইট তোমরা পরপর একটা স্তূপের মতো সাজায় ফেলছো। এখন এই যে এই সবগুলো ইটের মধ্যে ভারকেন্দ্রের সরণটা, মানে ভারকেন্দ্রটা টোটাল কোথায় কাজ করবে, এটা মানটা বের করার জন্য আমরা এখানে ইউজ করবো এই ফ্যাক্টোরিয়াল n × n-1/2 × h, তার মানে টোটাল এইচের nতম ফ্যাক্টোরিয়ালের মানটাই হচ্ছে কি এটার ভারকেন্দ্রের উচ্চতা। তার সাথে তুমি এম আর জি গুণ করে দিবা, তারপর কি যেটা আসবে সেটা হচ্ছে কাজের মান। ওকে, তারপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কুয়ার। এটা তোমার এমসিকিউতে তোমার অ্যাডমিশন টেস্টে বেশি আসে না, আসে হলো তোমার বোর্ড পরীক্ষাতে। দেখো,
এটা হচ্ছে কুয়ার সম্পূর্ণ উচ্চতা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা উচ্চতা কাউন্ট করব। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে আমার এজ কাউন্ট করব নাকি এখানে আমার এজ কাউন্ট করবো, একটু বলো তো, একটু চিন্তা করো। উচ্চতা কীভাবে কাউন্ট করে? একদম মাথা থেকে শেষ পর্যন্ত নাকি শুরু থেকে মাথা পর্যন্ত, বলো তো। এক্স্যাক্টলি, এটা যদি তুমি মনে করে থাকো এখান থেকে এতটুকু, তাহলে তুমি ঠিক আছো। কারণ এই পয়েন্টে আমার উচ্চতা হবে 0। কেন 0? এই পয়েন্টে উচ্চতা হবে 0, কারণ হচ্ছে এ মাথায় তো আমার মানে গভীরতা জাস্ট শুরুই হয় না, কারণ উপর থেকে আমি নিচে গভীরতা গোনা শুরু করব। আমরা কি কুয়ার মাথা থেকে গভীরতা গোনা শুরু করি না? মাথা থেকে গোনা শুরু করে ভূমি পর্যন্ত কতটুকু উচ্চতা গেছে এটাই তো আমরা গভীরতা জানি। তাইলে টপে তো কি থাকবে? 0। একদম শেষ প্রান্তে যখন এখানে নামবে তখন আমার এজটা ফাইনালি গভীরতা হিসেবে কাউন্ট হয়েছে। তাহলে এখানে আমার এজটা হবে কি 0, আর এখানে হবে এজটা হচ্ছে এজ গভীরতা। এবার বুঝছো, এই জিনিসটা অনেকে কনফিউশনে পড়ে। এখন আমার টোটাল ভারকেন্দ্রের সরণ কতটুকু, এটার সূত্র হচ্ছে এইটা, এইচ ইজ ইকুয়াল টু H1/H2, H1 প্লাস H2/2। এখানে H1টা হচ্ছে, ধরো এই জায়গাতে পানি সরানো হয় না, এই জায়গাটাতে পানি এখনও পুরো আছে। তো এই পানি পুরো অবস্থায় যখন প্রাথমিক অবস্থায় যে উচ্চতা, এটার ধরবো H1। তারপর ধরো আমি এই পানি সরানোর পরে, ঠিক আছে, এই পানি সরানোর পরে আমি যে উচ্চতা পাবো সেটা হচ্ছে H2। এটা হচ্ছে H1 আর H2-র মানে ডেফিনিশন আর কি। তো আমি যদি ধরো বললাম যে একটা পূর্ণ যে পানির কুয়া, এটার আমি সম্পূর্ণ খালি করবো, পানি পূর্ণ ছিল, এটার খালি কেমন করবো? একটা পানির কুয়া, এটাতে আমি খালি করতে হবে, পুরোটা আমার পানি দ্বারা পূর্ণ ছিল, ঠিক আছে। তাহলে উচ্চতা আমি কাউন্ট করবো কীভাবে? পানি সরানোর আগে আমার উচ্চতাটা ছিল এই পাশে, ঠিক আছে। তার মানে এখানে কিছুই মানে গভীর হয় নাই, তার মানে কি এখানে H1 0। এরপরে যখন আমি সব শেষ খালি করবো, খালি করার পরে আমার এখানে শেষ পর্যন্ত এই বিন্দুতে যে পানির কোণাটা থামবে, তাহলে এখানে H2টা ফুল গভীরতা ক্লিয়ার করছে, দ্যাট মিনস এটা হচ্ছে H। তাহলে আমার এই দুইটাকে আমরা কেন্দ্র করে শুধু Hটা বের করতে পারি। H1 ছিল 0, H2 হচ্ছে H/2। তাহলে টোটাল আমার ভারকেন্দ্র সরণ কত আসে? H/2। তাহলে পূর্ণ কুয়াকে অর্ধেক করতে আমার ভারকেন্দ্র সরণ হচ্ছে H/2। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, যদি বলছে পূর্ণ কুয়ারে আমি অর্ধেক খালি করবো, ধরো এই কুয়াটারে আমি এতটুকু পূর্ণ করছি, পুরো অংশটা প্রাথমিকভাবে পূর্ণ ছিল, পরে কি করছি, এটারে লাস্টে ফাইনাল অবস্থায় এখানে এতটুকু পর্যন্ত খালি করছি, মানে অর্ধেক খালি করছি। এখন এইখানে অর্ধেক পর্যন্ত থাকতে আমার ভারকেন্দ্রের সরণ কত? প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় এখানে সম্পূর্ণ জায়গায় পানি ছিল, ঠিক আছে না, এখানে সম্পূর্ণ জায়গায় পানি ছিল। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় কোনো গভীরতায় আসেনি, H1-এর মান কত? 0। তারপরে পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে কি হয়েছে? আমরা অর্ধেক খালি করছি, ঠিক আছে না, আমরা অর্ধেক খালি করছি, মানে অর্ধেক খালি করে আমরা মোটামুটি এতটুকু পর্যায়ে আসছি। তখন আমার H2 মানে পানি সরানোর পর গভীরতা আসছে কতটুকু? H2। এখন আমরা H কত পেতেছি দেখো তো, H পেতেছি 0 প্লাস H/2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আস্তে আস্তে কত? H/4, ঠিক আছে। এটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ। তো এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন কেসে কেমন সলভ করতে হয়, তোমরা তো আশা করি সলভ করতে পারবা। ওকে, তো এটার উপর ভারকেন্দ্র সম্পর্কিত একটা সমস্যা আমরা সলভ করি। বলছে 5টি ঘনকৃতি পাথর, প্রত্যেকটির আয়তন হচ্ছে 0.216, মানে এরকম 5টা খণ্ডের পাথর একসাথে দেওয়া আছে, প্রত্যেকটার আয়তন হচ্ছে কি 0.216 মিটার কিউব। এখন ঘনাকৃতি পাথর মানে কি? সবগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দ্যাট মিনস A কিউব। পুরার মানে এটার ঘনক্ষেত্রর যে আয়তন, এটার মান কত? A কিউব। A কিউবের মান কত আসতেছে? 0.216 মিটার কিউব। এখন এটারে যদি আমি কিউব রুট করি,
তাইলে তো আমি এ বা এটার উচ্চতার মান পেয়ে যাইতেছি, সিঙ্গেল একটার উচ্চতা পাইতেছি, ঠিক আছে না? তাহলে এটারে রুট করলে সম্ভবত আসবে তোমার 0.6, কারণ 216কে রুট করলে আসে তোমার 6, যেহেতু পুরো শুরুতে আসে তোমার দশমিক, তার মানে উত্তরের আগে তোমার দশমিকে আসবে, এই কারণে 6-এর আগে দশমিকে আসবে, ঠিক আছে? এখন আসো কী করবো, এখন আমরা ডাব্লিউর মানটা বের করবো। আমরা তো উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা কেমন, এখন কী বের করবো? এম এর মান কত জানি আমরা, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখন দেখো সবগুলোর আয়তন এক, মানে সবগুলোর ভর একত্রে কত, 300 কেজি। তাহলে 300 হচ্ছে ভর মান, জি হচ্ছে 9.8 মান, আর কি, আর এইচ আমরা কত পাইছি, এইচ পাইছি হচ্ছে 0.6। এরপরে একটা জিনিস বাকি আছে, তো খেয়াল আসেনি, n ইন্টু n-1/2, মনে আছে? তো আমরা ডাইরেক্ট বসাই দিই, n এর মান আমরা কত পাইছি 5, কারণ 5টা ইট, তারপরে 5-1, তাহলে কত আসতেছে দেখো, এটা 5-এর থেকে একবার দিলে আসে 4, 4-5 টোটাল আসে 20, এরপরে 20টা 2 দিয়ে ভাগ করলে আসে 10, তাহলে আমি ডাইরেক্ট করে ফেলছি, আসতেছে 300 ইন্টু 9.8 ইন্টু 0.6 ইন্টু 10, ওকে? তাহলে আমার কত আসতেছে দেখো, আমার আসতেছে 300 ইন্টু 0.6 রে 10 দ্বারা গুণ করলে কত আসে 6, কারণ এদিকে একটা দশমিক, এটার সাথে 10 দ্বারা গুণ করলে দশমিকটা ডাইন পাশে চলে আসে, ঠিক আছে? তারপর বাকি থাকে কি 9.8 এইতে থাকে। 300-র সাথে 6 গুণ করলে কত আসে 1800, 1800-র সাথে 9.8 গুণ করো, কত আসে দেখো তো, 1800-র সাথে 9.8, এটা তো তোমরা এত তাড়াতাড়ি গুণ করতে পারবা না। এখন এটা কি করতে হবে, এটা তো দেখতেছি অপশানে দুইটে 1800-র কাছাকাছি ভ্যালু আছে, একটা 17,650, 17,660। এখন তাহলে আমরা এটা মনে হয় হাতে হাতে সলভ করতে হবে। আচ্ছা প্যারা নেই, দেখো 1898, 00, 8 8 64, 8 1 8, 8 6 14, 0 0, 8 9 72, 9 1 9, 9-এর সাথে কত 16, দেখো 0 0 4, 4 2 6, 1 7 7, আর এখানে হলো 1। এখন দেখো দশমিক একটা আছে না 9.8-এর কারণে, তার মানে উত্তরে একটা 8, একটা মানে ডান পাশ থেকে আগে কি একটা দশমিক আসবে, তাহলে আমার ফাইনাল উত্তর আসতেছে এই যে এটা 17,640। তা দেখো তো কোথায় আছে, এই যে 17,640, এটা আমার আনসার। কাছাকাছি তো, এটি নর্মালি তোমার সাস্টের পরীক্ষা আসে বা চবের পরীক্ষাতে আসে, এগুলোতে একদম কাছাকাছি ভ্যালু দিবে না, যেগুলোতে হাতে ক্যালকুলেশন করা লাগে ওটাতে কাছাকাছি ভ্যালু দেবে না, একদম দূরে দূরে ভ্যালু দিবে। তাহলে ধরো মনে করো 18,000-18,000-এর কাছাকাছি যেটা, ওইটা তোমরা অপশন দেখে বুঝে ফেলতে পারবা। আচ্ছা এবার আসো কর্মদক্ষতা একদম সিম্পল, ইটা কার্যকরী ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100। আর ক্ষমতার সূত্র কি জানি, কাজ বাই সময়, কাজের আরেকভাবে লিখতে পারি mgh/t, আবার এটার আরেকটা সূত্র হচ্ছে f ইন্টু v। আচ্ছা এবার দেখো বলছে কর্মদক্ষতা সংক্রান্ত সমস্যা, বলছে 50 কেজি ভরের এক ব্যক্তি 3 সেকেন্ডে 6 মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে ওঠে, তার ক্ষমতা কত? একদম সোজা, পি ইকুয়াল টু আমরা কী জানি, এখানে কী দেওয়া আছে, বল দেওয়া নেই, তাহলে আমরা ভরের কাজ করতে হবে, mgh/t। আমরা দেখো কী কী পাইছি, ভর হচ্ছে 50 কেজি, 6 মিটার হচ্ছে উচ্চতা, 3 মিটার হচ্ছে সময়। আচ্ছা তাহলে ভর হচ্ছে 50 কেজি, 3 সেকেন্ড হচ্ছে সময়, 60 মিটার হচ্ছে উচ্চতা, আর 9.8 তো আমরা জানি আমাদের কি জি এর মান। তাহলে আসো করি আমরা, 3 একে 3, 3 20 60। এবার দেখো 50-এর সাথে 20 গুণ করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 2টা শূন্য, এই 2টা শূন্য সাথে বসে যাবে, এটার সাথে কি করবো 9.8 গুণ করে দেবো, তাহলে আমার ফাইনালি কত আসতেছে আমার এই যে
একটা শূন্য এখানে দশমিকটা কাইটা ফেলবে, এরপরে আসবে কি 98, তাহলে বাকি থাকে দুইটা শূন্য, এই দুইটা শূন্য কি করছি বসাই দিছি, ঠিক আছে। 980 ওয়াট, আজব তো, এটা একটু ও আচ্ছা আচ্ছা সরি একটু ভুল করে ফেলছি, এটা 60 মিটার দিচ্ছে, আমি তোকে এত ডিফারেন্স হওয়ার কথা না, প্রায় এটা 6 হওয়ার কথা, তাহলে এটা কি হয়েছে, এটা হবে হ্যাঁ 2, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কত থাকে, এটা তোমার 100 হয়, তাহলে এটা কত থাকে 980 ওয়াট আসে আর কি, ঠিক আছে। এ আর কি, সরি একটু আমি ভুল করে এটা খেয়াল করি না আর কি। আচ্ছা দেখো, বলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, মানে এটা আমাদের ভর্তি পরীক্ষার সময় এটা আসছিল, আমি এই সেশনে চান্স পেয়েছি। আচ্ছা দেখো, বলছে 175 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.2 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উঠানো হলে তার ক্ষমতা কত, একদম সোজা। দেখো আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এখন এফ এর মান তো সরাসরি দেওয়া নেই, তাহলে কি এফ এর মান হচ্ছে এম জি, আর এখানে ভি। এখন এম এর মান আমরা কত জানি, 175 কেজি, তারপরে জি হয়েছে 9.8, আর ভি হচ্ছে তোমার কত 0.2। ওকে, আচ্ছা এবার আসো এটা কেমনে সলভ করতে পারি। দেখো এই 9.8টা তুমি মনে মনে কত ধরবা, 10, কারণ এটা তো আমরা দশমিক তো হাতে ক্যালকুলেশন করতে পারবো না, অনেক সময় যাবে, তো 10 গুণ করে এই 10-এর সাথে 0.2 গুণ দিয়ে ফেলো, কত আসবে, এটা 10 গুণ করলে দশমিকটা এই পাশে চলে যাবে, তাহলে আবার আলটিমেটলি এখানে কত আসে, এটা আসে কত 10 ইন্টু 0.2 আসে কত 2। এখন 175-রে তুমি কি করবা, 2 দিয়ে গুণ করবা, 175-কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর 1-এ 15, হাতের হলো 1, 2 1-এ 2, আর 1-এ 3, তাহলে 350। আনসার কি এক্স্যাক্টলি 350 হবে না, 350-এর কাছাকাছি, তাহলে 350 ওয়াট। এখানে 350-এর কাছাকাছি কোনটা আছে, 343, শুধুমাত্র এটা। অনেকে আবার ভুল করে 34.3 ওয়াটে দিয়ে দিও না, ঠিক আছে, 343 ওয়াট, 350-এর কাছাকাছি পেলেও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়টার আনসার। ওকে, তাহলে এই ছিল আমাদের ক্লাস, অনেক মানে কম্প্যাক্ট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি নেওয়ার সম্ভব, তবুও মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এনিওয়েজ টাইম তো লাগবেই, একটা ক্লাসের পিছে তো ভালো মতো এফেক্ট দিতেই হবে। সো এই ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয় আর যদি উপকৃত হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো, আমাদের কমিউনিটিটাকে আরও বড় করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের আইডির সাথে যুক্ত থাকো। আমাদের এসএসসি 2026-এর ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি, তোমরা ইতিমধ্যে ফেসবুকের পোস্টের মাধ্যমে দেখতে পারো। তো তোমাদের ছোটো ভাইরা যারা আসে তাদেরকে তোমরা রেফার করে এসএসসি 26-এর ক্র্যাশ কোর্সের আমাদের এই কোর্সে যুক্ত করে দিতে পারো। অফলাইন কোর্স হবে সম্পূর্ণ কুমিল্লাতে, এই আর কি। তো সবাই ভালো থেকো, আর নিজেরাও ভালো থেকো, অন্যদের ভালো থাকার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।